আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এটা তানভীর তুষারের পাঠানো ঘটনা। দেখুন কেমন লাগে এবং পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। চলুন ঘটনায় চলে যাওয়া যাক। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই পথ চলা 3 বছরে পা দিল। এই ভালোবাসা আর ভালো লাগা শুধু আপনাদের জন্যই, প্রিয় লিসেনার। রাসেল ভাইয়া, শেগুফতা আপু, রাব্বি সহ ভূত.কমের পুরো টিমকে আমি আমার জীবনের এই স্পেশাল ঘটনাটি উৎসর্গ করলাম। এই পৃথিবীতে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা আমরা চাইলেও ভেদ করতে পারি না। মনে হয় তখন আমাদের চারপাশে চেনা সবকিছু হয়ে যায় অচেনা। মন অনেক কিছু ব্যাখ্যা করতে চাইলেও আমাদের মস্তিষ্ক তখন হাল ছেড়ে দেয়, আর তা আমাদের কাছে হয়ে ওঠে ধাঁধা ধরানো এক অন্ধকার জগৎ। আজ এমন একটা রহস্যময় ঘটনা লিখতে বসে আমার শরীর শিউরে উঠছে প্রতি মুহূর্তে, কারণ এই ঘটনা আমাকে ঘিরেই প্রবাহমান। এই রহস্যময় ঘটনার কোন চরিত্রে যে রহস্য আমাকে পাঠ করতে দিয়েছে তা আমার আজও অজানা। প্রিয় লিসেনার, অনেক দিনের অপেক্ষা আর ইচ্ছের পরে অবশেষে আমি নিজের জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তানভীর তুষার, বর্তমানে ভূত.কমের মডারেটর এবং স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। ঘটনার সূত্রপাত 1994 সাল হলেও আমার সাথে শুরু হয় 2011 সাল থেকে। তখন আমি হাই স্কুলের ছাত্র। আমার গ্রামের বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। তাই স্কুলে যাওয়া আসার সুবিধা আর প্রাইভেট পড়ার জন্য আব্বু স্কুলের পাশেই একটা বাড়ি ভাড়া নেয়। পরিবারসহ সেখানেই বেড়ে উঠি আমি। কিন্তু আমার মন পড়ে থাকতো আমার ছেলেবেলার সেই গ্রামের বাড়িতে। সেই 6 কিলোমিটার দূরত্ব যেন আমার কাছে মাঝে মাঝে অনেক বিশাল মনে হতো। আব্বু আমাকে মন খারাপের সময়ে বাড়িতে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেন। বৃহস্পতিবার আসলেই সকালে আব্বু আম্মু চলে যেত গ্রামের বাড়িতে, আর আমি ক্লাস শেষ করে আমার সাইকেল নিয়ে গ্রামের পথে রওনা দিতাম। বেশ ভালোই কাটছিল আমার সময়গুলো। আমার গ্রামের বাড়িতে যাওয়ার ছিল 2টি রাস্তা, একটা নদীর এপার দিয়ে আর একটা নদীর ওপার দিয়ে। বর্ষার মৌসুমে যখন ছোট্ট আলাই নদী কানায় কানায় পূর্ণ থাকত, তখন আমাদের নদীর এপার দিয়েই বাড়ি থেকে বাজারে যাতায়াত করতে হতো। আর শীতকাল শুরুর পরপরই নদীর পানি কমতে কমতে তা একেবারে শুকিয়ে যেত। তখন গ্রামের সবাই নদীর ওপার দিয়েই চলাচল করত, কারণ নদীর ওপারের রাস্তাতেই আমাদের বাড়ি থেকে নয়াবন্দর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আর এর মাঝে অন্য কোনো বাড়িঘর ছিল না। নদীর এপার দিয়ে যেতে হলে রাস্তার এক পাশে বয়ে চলা ছোট্ট আলাই নদী, আর অপর পাশে বিশাল বড় ধান ক্ষেত। বাজার আর আমার বাড়ির মধ্যবর্তী জায়গায় অনেক বছরের শ্মশান ঘাট। রাস্তার ওপরেই নদীর পাশে ঘাস লতা পাতা কেটে চিতা সাজিয়ে মানুষ পোড়ানো হয় সেখানে। যতক্ষণ চিতা সাজানো হয়নি ততক্ষণ লাশ এনে রাস্তার উপরে রেখে দেয়া হয়। বাজারে যাওয়ার সময় প্রায়ই দেখতাম সেখানে লাশ পোড়ানোর আয়োজন চলছে, অথবা লাশ পোড়ানো শেষ, রাস্তাটা বেশ গরম হয়ে আছে, কিংবা সেখানে ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠছে সেই জ্বলন্ত চিতা থেকে। আর নদীর ওপার দিয়ে বাজার যেতে হলে রাস্তার এপাশে পড়ত সেই আলাই নদী, আর অপর পাশে পড়ত ধানের জমি। তবে এখানে নদীটা রাস্তার সাথে অর্ধেক পথ এসে শ্মশানের দিকে বেঁকে গেছে। তখন থেকে রাস্তার 2 পাশেই ধানি জমি। নদীটা যে জায়গায় এসে বাঁক নিয়েছে সেখানে রয়েছে অনেক বছরের পুরনো একটা কবরস্থান, যা মল্লে ভিটা নামে পরিচিত।
এই ভিটা নিয়ে এর আগে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছি আমি। এই কবরস্থানে আগে মোড়লদের কবর দেয়া হতো বলে এটি মোল্লা ভিটা নামেই পরিচিত। 1988 সালে বন্যার সময়ে এই ভিটার অনেকটা অংশ ভেঙে নদীর মাঝে বিলীন হয়ে যায়। এখন আর তেমন কবর দেয়া হয় না এখানে, বছরে হয়তো দুটো একটা কবর দেয়া হয়। রাস্তার সাথে লাগানো এই কবরস্থানে রাস্তার পাশেই রয়েছে একটা ছ্যাতান গাছ। এই গাছ ঘিরেও এলাকার মানুষের মাঝে রয়েছে অনেক রহস্য। ঘটনার শুরুটা তখন শীতের শুরু। নদীতে পানি একেবারে শুকিয়ে গেলেও তখন হাঁটু সমান পানি। যেহেতু এই মোল্লে ভিটা দিয়ে রাস্তার পরিমাণ কম আর রাস্তাটাও ভালো, তাই এদিক দিয়েই সাইকেল নিয়ে বৃহস্পতিবার আমি ক্লাস শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসি। যদিও রাস্তা থেকে নেমে সাইকেল কাঁধে নিয়ে হাঁটু পানি পার হয়ে আসতে হতো আমাকে। এমনি এক বৃহস্পতিবার আমি স্কুল শেষ করে বাড়িতে আসছি। যখন নয়াবন্দর বাজারে পৌঁছালাম, তখন বিকেলের আভা মিলিয়ে গেছে দূর আকাশে। শীতের সূর্য তখন লাল হয়ে জানান দিচ্ছে তার অস্তিত্ব। বাজারে নেমে গ্রামের কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে যখন সাইকেলে উঠলাম, তখন প্রায় সন্ধ্যা জেঁকে বসেছে চারপাশে। সাইকেলে উঠে বাজার থেকে সেই মোল্লে ভিটার রাস্তাটা দিয়ে আমি আসা শুরু করলাম। শীতের সন্ধ্যা যে এত তাড়াতাড়ি নেমে আসে তা বুঝলাম বাজার থেকে বের হবার পরে। বাজারের পাশের বাড়িগুলো ছাড়িয়ে আমি যখন সাইকেল নিয়ে সেই নির্জন রাস্তায়, তখন চারিদিকে কুয়াশাচ্ছন্ন অন্ধকার নেমে এসেছে। দুই পাশে ফসলি জমি আর মাঝে দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তাটা। রাস্তার দুপাশে ছোট বড় গামার গাছের সারি, মাঝে মাঝে দু একটা ঝোপ সাদৃশ্য বড়ই গাছ। সোনালি লতায় যেন ঘিরে ফেলেছে সেই গাছগুলো। দেখলে মনে হয় সব জীবনী শক্তি খেয়ে আধিপত্য বিস্তার করে আছে এই পরগাছাগুলো। আমি অন্ধকারে আস্তে আস্তেই সাইকেল চালাচ্ছিলাম। মাটির রাস্তায় মাঝে মাঝে ছোট গর্ত। রাস্তাটা আজ যেন বেশি নির্জন। একটা মানুষকেও দেখলাম না যে বাজারের দিকে যাচ্ছে বা বাড়ির দিকে যাচ্ছে। যদিও শীতের সেই সময়ে সন্ধ্যার পরে খুব একটা কাউকে দেখা যায় না এই রাস্তায়। আমি যখন মোল্লে ভিটার কাছে চলে আসলাম, তখন আমার সামনে দৃশ্যমান হয়ে উঠল সেই বিশালাকার ছ্যাতান গাছ। তার পাশে এসেই মিলিয়ে গেছে রাস্তার এক পাশের ধানের জমি। তার বদলে শুরু হয়েছে আলাই নদীর পথ চলা। নদী শীতকালে শুকনো থাকলেও এই জায়গার পানি শুকায় না। ছ্যাতান গাছটা রাস্তার পাশে হওয়াতে কবরস্থানের সেই জায়গাটা আরও বেশি ঘন কালো অন্ধকার লাগছে, যেন গুমোট বাঁধা একটা অন্ধকারে জমে আছে সেখানে। আমার শরীর কিছুটা শিউরে উঠল। মনে হচ্ছে এই গুমোট কালো অন্ধকার আমাকে সহ সাইকেলটা গিলে ফেলেছে। ঠিক গাছের নিচে যাওয়ার সময় সাথে সাথে হঠাৎ করে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি যেন চমকে উঠলাম এক মুহূর্তে। সাইকেল থেকে নেমে ঠেলে বের হয়ে আসলাম ঘন কালো সেই অন্ধকার থেকে। একটু দূরে এসে চেনটা তুলে আবার সাইকেল চালিয়ে চলে আসলাম বাড়িতে। ব্যাপারটা খুব স্বাভাবিক। সাইকেলের চেইন যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তেই পারে, এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু চিন্তাটা জেঁকে বসতে শুরু করলো যখন পরপর 2 সপ্তাহের বৃহস্পতিবার বাড়ি আসতে যেয়ে আমার সাইকেলের চেইন ঠিক গাছের নিচে এসে পড়ে গেল। এর পরের সপ্তাহে আমি চিন্তা করলাম এবার ওখানে এসে সাইকেল থেকে আমি নেমে হেঁটে পার হব জায়গাটা। কিন্তু হেঁটে পার হওয়ার সময়ও সাইকেলের চেন সেই গাছটার নিচে এসেই পড়ে গেল। এবার আর অবাক হওয়ার পালা নয়, একটা ভয় জেঁকে বসলো আমার মনে। ছোট থেকে শুনে আসা সেই ভয়ের ঘটনাগুলো আমার মনের ভয়কে আরও শক্ত করে দিতে থাকলো দিনে দিনে। আমি এরপরে কিছু সপ্তাহ এই রাস্তা বাদ দিয়ে শ্মশানের সেই রাস্তা ধরে বাড়ি আসা শুরু করলাম। কিছুদিন পরে এই ঘটনাগুলো নিছক আমার নার্ভাসনেসের কারণ বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ব্যাপারটা ভুলে গেলাম। আবার একদিন সাহস করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরা শুরু করলাম। কিন্তু এবার আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। ব্যাপারটা তখন প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কাকতালীয় ভেবে নিয়ে বেশ স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকি আমি। এর মাঝে কেটে যায় আরও 1 মাসের বেশি সময়। ছুটিতে গ্রামের বাড়িতে যাই সবাই। গ্রামের বাড়িতেই থাকা হচ্ছিল তখন। আমি বাজারে যাই, আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি, কোনো সমস্যা নেই। এর কিছুদিন পরে আমাদের গ্রামের পাশের গ্রামে এক ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করে। এরপরে তাকে সেই মোল্লে ভিটায় কবর দেয়া হয়। তাকে কবর দেয়া হয় সেই বিশাল ছ্যাতান গাছের নিচে। 2018 সালের সেই কবর সহ তোলা এক
একটা ছবি এই ঘটনা প্রচারের পরপরই ভূত.com-এর পেজে এবং গ্রুপে পোস্ট করা হবে। এই ছেলেটা বিষ কিনতে গিয়েছিল তারই বাড়ির ভ্যান চালকের কাছে ভ্যানে চড়ে। ছেলেটাকে কবর দেওয়ার পরে সেই ভ্যান চালক একদিন রাতে ভাড়া শেষ করে সেই মল্লভিটার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এরপরে বাজারের থেকে বাড়িতে ফেরা কয়েকজন লোক সেই ভ্যান চালককে মল্লভিটা থেকে একটু সামনে রাস্তার পাশে ঘাসের মাঝে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, আর তার ভ্যানটাকে পড়ে থাকতে দেখেন সেই ছ্যাতান গাছের অপর পাশে রাস্তার ধারে। সেই ভ্যান চালককে যখন বাড়ি আনা হয় তখন তার জ্ঞান ফেরার পরে তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল রাতে। তিনি বলতে শুরু করেন, তিনি যখন লোক নামিয়ে বাজারে আসেন তখন রাত প্রায় গভীর। গ্রামে সেই সময়ে শীতে সন্ধ্যা রাতের পরই লোকজন আর খুঁজে পাওয়া যেত না তেমন। সে বাড়ির জন্য বাজার করে ভ্যানের নিচে থাকা কেরোসিনের হ্যারিকেন জ্বালিয়ে ভ্যানে উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সেই সময় ছিল প্যাডেল ভ্যান। শীতের অন্ধকার আর কুয়াশা ফুঁড়ে উত্তরবঙ্গের ঠান্ডা বাতাসে সে বাড়ির দিকে চলতে শুরু করে। ভ্যানের নিচে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো কুয়াশার জন্য খুব বেশি নিজেকে প্রকাশ করতে পারে না। মিটমিটে আলোয় তাই আস্তে আস্তে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছেন তিনি। অন্ধকার ফুঁড়ে চলেছেন এক বিন্দু আলোর মতো। সামনের কুয়াশার মাঝেও স্পষ্ট হয়ে উঠছে সেই বিশাল আকার ছ্যাতান গাছ। তিনি যখন সেই গাছের অন্ধকারের মাঝে ঢুকে গেলেন তখন একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসলো তার কানে। বাতাসের শব্দ ভেবে তিনি আরও জোরে প্যাডেল করা শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো এবার ডাকটা অনেক পরিচিত আর জোরালো। ঠিক এই ডাকের অস্তিত্ব তো এখন আর এই মানুষের দুনিয়ায় থাকার কথা না। এই ডাক তো কিছুদিন আগেই মুছে গেছে এই পৃথিবী থেকে। এবার যেন ভয় পেয়ে বসে তাকে। গাছের নিচে রাস্তার বাঁকটা ঘুরতেই ভয়ে ভ্যান নিয়ে নিকষ কালো অন্ধকার ঢেকে ধরে তাকে। সেই অন্ধকার থেকে ভেসে আসে একটা সুর, চাচা আমাকে নিয়ে যা, আমি এখানে ভালো নেই, আমি একা আর থাকতে পারছি না, আমাকে নিয়ে যা চাচা, আমাকে নিয়ে যা। অন্ধকারে ভয়ের চূড়ান্ত পর্যায়ে তিনি। তার মস্তিষ্ক যেন থমকে গেছে এক মুহূর্তের জন্য। এই অন্ধকার কি করে কোনোদিন যাবে কিছুই বুঝতে পারছেন না। এদিকে ভ্যান কোন দিকে পড়ে গেছে তাও আর বুঝতে পারছেন না তিনি। দিক বিদিক ভুলে সামনের দিকে দৌড় দেন তিনি। পেছন থেকে তখনও ভেসে আসছে কান্না জড়িত সেই কণ্ঠ, চাচা আমাকে নিয়ে যা, নিয়ে যা আমাকে। এরপরে তিনি অন্ধকারে রাস্তার পাশে লতায় পা পেঁচিয়ে পড়ে যায়। এরপরে আর কিছু মনে নেই তার। শুধু মনে আছে চোখ বন্ধ হওয়ার আগেও কানে ভেসে আসছিল সেই করুণ আর্তনাদ, চাচা আমাকে নিয়ে যা। এই ঘটনা ছড়িয়ে পড়তে তেমন সময় লাগলো না গ্রামে। গ্রামের মানুষ তখন বেশ অনেক দিন এই রাস্তা রাতে এড়িয়ে চলত। আমারও রাস্তা চেঞ্জ হয়ে গেল এই ঘটনার পরে। আমিও শ্মশানের রাস্তা দিয়েই যাতায়াত শুরু করে দিলাম। এর মাঝে কেটে গেল প্রায় 1 মাস। নদীর পানি তখন বেশ একেবারেই শুকিয়ে গেছে অনেক জায়গায়। এমনি একদিনে আমার নানির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল। সবাই সকালবেলা নানির বাড়িতে দাওয়াতে গেলেও আমি আর আমার কাজিন থেকে গেলাম বাড়িতে। বিকেলে আমরা দুজন চলে যাব নানির বাড়িতে। আমার গ্রামের বাড়ি থেকে বাজার প্রায় 1.5 কিলোমিটার, আর বাজার থেকে আমার নানির বাড়ি আরও 1 কিলোমিটার। শীতের বিকাল যেন তাড়াতাড়ি হারিয়ে যায় সন্ধ্যায়। খুব দ্রুত নেমে আসে অন্ধকার। সেদিনও তার ব্যতিক্রম নেই। হঠাৎ করে যেন সূর্য হেলে পড়ে তার লাল আভা মিলিয়ে গেল পশ্চিম আকাশে। এর মাঝেই আমার কাজিন এসে জানালো যে সে আমার সাথে যেতে পারবে না। আর এক কাজিনের সাথে সে অন্য জায়গায় বাজারে যাবে কি যেন দরকারে। সেখানে থেকে সে নানির বাড়িতে চলে যাবে। আমাকে বলল আমি একা যেতে পারবো কিনা। আমিও সাথে সাথে বললাম সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। বাড়ি থেকে যখন বের হলাম তখন বেশ খানিকটা অন্ধকার আবছা হয়ে নেমে এসেছে চারপাশে। ভাবলাম নদীর পানি তো শুকনো, আর মল্লভিটার সেই ঘটনাও অনেকদিন হয়েছে। কোন দিক দিয়ে যাই? যেহেতু মল্লভিটা দিয়ে রাস্তা কম আর হেঁটে যাব, তাই সেই পথটাই ধরলাম আমি। নদী পার হয়ে যখন রাস্তার উপরে উঠলাম তখন আবারও অন্ধকার যেন জেগে বসলো আমায়। তবে চারপাশে একটু তাকিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছে এখনো।
গাঢ় অন্ধকার এখনো ঘিরে ধরেনি। রাস্তা একদম ফাঁকা আর নীরব, কোথাও কোনো জন মানুষের চিহ্ন নেই। আমার পকেটে তখনও বাটন ফোন। নানির বাড়িতে যাব বলে ফুল চার্জ করে এনেছিলাম। অন্ধকার হয়ে গেলে এর আলোতেই চলা যাবে, কিন্তু লাইট জ্বালানোর মতো অন্ধকার আরও কিছু সময় দূরে। আমি হাঁটতে শুরু করলাম। শিরশির করে নদীর পানি ছুঁয়ে উঠে আসা ঠান্ডা বাতাস এসে লাগছিল আমার মুখে। চারিদিকে ঝিঝি পোকার চিৎকারে কান ঝালাপালা হওয়ার অবস্থা। দূর থেকে একটা ব্যাঙের ডাক ভেসে আসছে কোনো এক ছন্দে। আমি যতই নদীর পার ধরে এগিয়ে যাচ্ছি, ততই বিশালাকার সেই ছেতন গাছ তার অস্তিত্বের জানান দিচ্ছে আমার চোখে। অন্ধকারে যেন হাত পা মেলে দাঁড়িয়ে আছে বিশালাকার এক দৈত্য। আমি ঢুকে পড়লাম সেই গাছের নিচে আদিম অন্ধকারে। আর ঠিক তখনই আমার নাকে ভেসে আসলো আগরবাতির এক তীব্র গন্ধ। আমি ছোট থেকেই আগরবাতির গন্ধ সহ্য করতে পারি না, আর এই তীব্র গন্ধ যেন আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছে দম আটকে এখানেই পড়ে যাব। শরীরের সব শক্তি দিয়ে জোর কদমে হাঁটা দিলাম সামনের দিকে। ঘন অন্ধকার বলয় থেকে যখন বের হয়ে গেলাম, গন্ধ অনেকটাই কমে এলো। ভাবলাম পাশে নতুন কবর, তাই হয়তো বাড়ির কেউ আগরবাতি জ্বালিয়ে গেছে। কিন্তু তখনই বেশ অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। কান ঝালাপালা করা সেই ঝিঝি পোকার ডাক আর নেই। এত নীরব হয়ে গেছে যে নিজের হাঁটার শব্দ শুনতে পাচ্ছি আমি। এক মুহূর্তে এমন পরিবর্তন বুকের মাঝে দুঃখ করে উঠল আমার। আবার জোরে হাঁটা দেব ঠিক এই সময়ে আমি অনুভব করলাম আমার পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু পেছনে তাকানোর সাহস আমার নেই। এরপরে মনে হলো না, একজন না, কয়েকজন হেঁটে আসছে আমার পেছনে। এরপর ভাবলাম হয়তো আমাদের গ্রামের ওদিক থেকে কেউ বাজারে যাচ্ছে। মনের মাঝে একটা শক্তি অনুভব করলাম। পেছন ফিরে তাকালাম, কিন্তু পেছন তাকানো মাত্রই এমন এক দৃশ্য আমি দেখলাম যা মনে হয়ে উঠলে আমার আজও শরীর শিউরে ওঠে। দেখলাম একটা লাশ বহন করা কাঠের খাটিয়া কাঁধে নিয়ে 4 জন লোক এগিয়ে আসছে আমার পিছু পিছু। .com. The fear returns with Russell. কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা আজকে একটা নতুন ঘটনা নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং জানেন যে একদম হ্যালোইন কাছাকাছি, সুতরাং সব ঘটনাগুলোই ভালো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। লিখছেন রাসেল ভাই, ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি আমার নানির কাছ থেকে শোনা, কিন্তু ঘটেছে আমার মামার সাথে। যে রাস্তায় ঘটেছে তার ছবি সহ গুগল ম্যাপের এরিয়া কোড সহ দিয়ে দিয়েছি। আপনি ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন। দয়া করে এরিয়া কোড সবার সাথে শেয়ার করবেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন, কারণ আপনি ভালোর দলে থাকেন। আমি সাজ্জাদ। আমি কয়েক মাস যাবৎ আপনাদের Bhoot.com শুনে আসছি, এবং বলতে পারেন আমি আপনার ভয়েসের ফ্যান হয়ে গেছি। প্রতিদিনই প্রায় আপনার পূর্বের ঘটনাগুলো শুনি। আমার একটি ঘটনা আছে, ভাবলাম আপনাদের কাছে পাঠিয়ে দিই। এটাই আমার Bhoot.com-এ পাঠানো প্রথম ঘটনা। আশা করি ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে আমার মামার সঙ্গে। আমার মামা একজন অত্যন্ত সাহসী মানুষ। তিনি ভূত জেনে সবে একটু কমই ভয় পান। আমার মামা বাড়ির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি কোনো একটা কারণবশত বললাম না। এটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল। স্বাভাবিকভাবেই পাহাড়ি গ্রাম যেহেতু একটু নিরিবিলি, মানুষের বসবাস কম, চারিদিকে আনারসের বাগান আর গাছপালায় ঘেরা অনেক সুন্দর একটি গ্রাম। আমার মামা একজন ব্যবসায়ী। প্রতিদিন শহরে যেতেন এবং রাতে বাড়ি ফিরে আসতেন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে গ্রামটা গাছপালায় ঘেরা। শহরের মেইন রোড থেকে গ্রামটি প্রায় 2.5 কিলোমিটার ভেতরে। তো এই পথটুকু এতই দুর্গম, হেঁটে যেতে হয়, অর্থাৎ রিক্সা বা ভ্যান এরকম কিছু চলে না। রাস্তার পাশে আনারস বাগান। মেইন রোড থেকে একটু এগোলেই
একটি ধৈরা অর্থাৎ নিচু থেকে উঁচু রাস্তা। এই জায়গাটা একটু বেশি ভয়ের। শোনা যায় এখান থেকে কেউ ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, কিন্তু এটা সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এখানে মাঝে মাঝে অস্বাভাবিক ঘটনা ঘটে। আমার মামার সঙ্গে এই ঘটনাটি ঘটে এই বাড়িতে ফেরার সময়। তখন প্রায় রাত 2টা কি 3টা হবে। যখন তিনি ধৈরার ওপর আসলেন, সেই সময়েই তিনি দেখলেন যে রাস্তার ওপরে একটি বিশাল দেহী বড় একটি সাপ পড়ে আছে। সাপটি মামার বর্ণনা মতে অত্যন্ত বড়। মামা হঠাৎ করে এত বড় সাপ দেখে ভয় পেয়ে যান, এবং তখন রাত অনেক, আশেপাশে কোনো বাড়ি বা লোকজন কেউ নেই, একেবারে নিরিবিলি এলাকা। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, এত বড় সাপ এখানে থাকার কথা না। তখন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি বুঝলেন এটি প্যারানর্মাল কিছু হবে। তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। সাপটি যাচ্ছিল না। তখন তিনি ভাবলেন যে সাপটাকে ডিঙিয়ে চলে যাবেন। যেহেতু নড়াচড়া করছে না, তিনি সাপটাকে ডিঙিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে তিনি ডিঙাতে পারলেন না। অর্থাৎ তার মনে হচ্ছে কোনো একটা দেয়াল সামনে খাড়া করা আছে। তখন তিনি ভয় পেয়ে একটু পেছনের দিকে তাকালেন এবং পেছনে সরে যেতে চাইলেন। পেছন দিকে একটু সরে যেতেই তিনি দেখলেন সাপটি আর নেই। মুহূর্তের মধ্যে সাপটি উধাও। তিনি একটু সাহস জুগিয়ে আবারও রাস্তা ধরলেন এবং রাস্তায় আস্তে আস্তে বাড়ি ফিরে আসলেন। আমি আগেই বলেছিলাম আমার মামা একজন সাহসী মানুষ, এতে কোনো তার সমস্যা হয় না। এর অনেক দিন পর শীতকালে বাড়ি ফেরার পথে একটা ঘটনা ঘটেছিল। মামা আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলছি। আমি বাড়ির রাস্তা দিয়ে ফিরছিলাম, তো তখন আমার মনে হলো রাস্তার পাশ দিয়ে আনারস ক্ষেতের একটু ভেতর দিয়ে কে যেন হেঁটে চলছে। আমি কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু সেখানে কেউ নেই। আমি যখন থামছি সেও থামছে, অর্থাৎ অশরীরই মনে হচ্ছে আমাকে অনুসরণ করছে। আমি বললাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে অস্বাভাবিক কিছু ঘটছে। আমি দোয়া দুরুদ যা পারি পড়তে শুরু করলাম এবং দ্রুত হাঁটতে লাগলাম। একসময় বুঝতে পারলাম আমার পায়ের শব্দ তীব্র হচ্ছে, অর্থাৎ অশরীরীটা আমার দিকে আসছে। আমি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। একসময় দেখলাম কিছু একটা যেন আমার দিকে দৃশ্যমান হচ্ছে। তার পরনে ছিল কালো কাপড়, অর্থাৎ অন্ধকারে কালো কালো দেখাচ্ছিল। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারা ঢাকা ছিল কাপড় দিয়ে। আমি বললাম, কে তুমি? আমাকে কেন অনুসরণ করছো? কোনো উত্তর পাওয়া গেল না। এরপর আমি উচ্চ স্বরে বললাম যে আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও আর নিজেও চলে যাও। কিন্তু পথ ছাড়ল না। আমি একটু সাহস করে অবয়বটার হাত ধরে ফেললাম। তখন অবয়বটি বলল, ছাড়ো আমাকে, আমি শুধু তোমাকে ভয় দেখাতে এসেছি। ছাড়ো, আমি চলে যাব, আর কখনো ভয় দেখাবো না। আমি বললাম, তোমাকে ছাড়া যাবে না। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে, কেননা তোমার সাথীরা আমাকে ভয় দেখাতে পারে। অবয়বটি বলল, কেউ তোমাকে ভয় দেখাবে না, তুমি চলে যাও। আমি কিছুতেই তাকে ছাড়তে চাইলাম না এবং বললাম, আমাকে তুমি পৌঁছে দেবে। তারপর আমি হাত ধরে চলতে লাগলাম এবং কিছু পথ যেতেই অবয়বটা আবার আমাকে বলল, তুমি চলে যাও, কিছু হবে না। আমি আবারও বললাম না। তারপর বাড়ির কাছে এসে বললাম, তুমি তোমার সাথীদের বলে দিও আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি, আমাকে যেন কেউ বিরক্ত না করে, ভয় না দেখায়। তারপর অবয়বটি অদৃশ্য হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আমি নিয়মিতই এই পথ দিয়ে যাতায়াত করতাম। কেউ কোনোদিন বিরক্ত করে নাই বা ভয় দেখায়নি। তারপর হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলাম সেই দিনের সেই অবয়বটি আমার ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। তুই আবার কেন? চলে যা, ভালো চাইলে চলে যা। অবয়বটি পেছন ঘুরে গেল। তারপর আমি আর কোনোদিন এই অবয়ব বা এই অশরীরীকে ফেস করিনি। রাসেল ভাই, এই ছিল আমার মামার ঘটনা। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এর আগে আমি কখনো
কোনো ঘটনা পাঠাইনি, এটাই আমার প্রথম ঘটনা হতে যাচ্ছে আর কি। কিন্তু বহুদিন ধরেই ভূত এফএম শুনতাম, বাট এখন তো আর ভূত এফএম নাই, এখন ভূত.com-টা শুনি। তো শুরুতেই বলে রাখি, আমি কথা তেমন গুছিয়ে বলতে পারি না, এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আজকে যে এই ঘটনাটা বলতে চলেছি সেটা হচ্ছে যে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো রকম মানে কি বলবো, এটাকে ফেক কোনো কিছু নাই, নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চলেছি। তো আমি ঘটনাতে চলে যাই কথা না পেঁচিয়ে। তো ঘটনাটা হচ্ছে 2014 থেকে 15 সালের দিকে, মেবি, আমাদের ঠিক সময়টা মনে নাই। তখন আমি এইচএসসি পরীক্ষা দিব। হ্যাঁ, পরীক্ষা তখনও হয় নাই, পরীক্ষা দিব আমি। তো শুরুতেই বলে রাখি, আমি আগে 5 ওয়াক্ত নামাজ কালাম করতাম, এখনো যদিও করি, তবে একটু কম হয়ে যায় আর কি, মাঝে মাঝে অনেকগুলা মিস যায়। তো যাই হোক, আগে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। এমনও সময় গেছে আপনার, মাঝে মাঝে আমি মসজিদে আজান দিতাম, মুয়াজ্জিন সাহেব এসে বলতেন যে আজকে আজান দিবা, তুমি দিতে চাইলে দাও। তো শখ করে আর কি সেই সময় আজান দিতাম, মানে এগুলোর প্রতি খুবই একটা টান ছিল। কারণ সেই সময় তো আচ্ছা, শুরুতে তার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমার বাসা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে, নাম শুনেছেন হয়তো বা অনেকেই, এটা খুলনা বিভাগের মধ্যে পড়ে। আর আমার নাম হচ্ছে যে সামিউল। তো সেই সময় আমি কি বলবো, মসজিদের প্রতি একটা অন্যরকম একটা টান ছিল। আজান দেওয়া মানে আমি মসজিদে আছি। তো এরকম আমার পাশের বাসায় একটা ভাই আছে আর কি, তার নাম আনিস। তো আমরা দুইজন মিলে একসাথে নামাজ পড়তে যেতাম। তো একদিন সন্ধ্যার সময় আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ার জন্য রেডি হয়েছি, আজান মাত্র দিচ্ছে, মানে এখনো শেষ হয় নাই। তো সেই সময় আমার আনিস ভাইদের বাসা আর আমাদের বাসা কিন্তু পাশাপাশি, বলে রাখি। একটা বাসা, আমাদের বাসা ডান সাইডে একটা ফাঁকা জমি, তার পাশেরটা মানে আমার ওই ভাইদের বাসা। আর তো আনিস ভাইকে ডাকতে যাই, তো ওনাকে গিয়ে দেখি যে উনি বাসায় নাই। তো আমি ভাবলাম তাহলে একাই আমি নামাজ পড়ে আসি। সেই সময় আব্বু বললো যে চলো আমিও যাবো নামাজ পড়তে। আব্বু চলে এসেছিল সেদিন বাসায় তাড়াতাড়ি। তো মসজিদ থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে যে সর্বোচ্চ 1 মিনিট কি 2 মিনিটের মতো হবে, এর বেশি না। তো আমি আমি আর আব্বু নামাজ পড়তে গেলাম। তো জানেন আমাদের মূলত হয় যেটা, নামাজ শেষে সুন্নত যে নামাজটা পড়তে হয় সেটা মূলত হচ্ছে মুরব্বী যারা আছে তাদের থেকে আমাদের একটু বেশি আগে শেষ হয়ে যায়। তো সেদিন আবার প্রচন্ড আকারে মেঘ করছে আকাশে। মেঘ থাকার কারণে দেখবেন যে প্রচুর মেঘ করলে একটু অন্ধকার মতো হয়ে যায়, দুপুরবেলাও মনে হয় যে অনেক অন্ধকার। তো মাগরিবের সময় তো গরমকাল, সেটা ছিল গরমকাল, তো একটু অন্ধকার মতো হয়ে যায়। তো আমি মসজিদ থেকে বের হয়েই মানে কেমন একটা লাগে আমার, মানে ওই দিন কেমন একটা ভয় ভয় মতো লাগতেছে, হঠাৎ করেই কেন জানি একটু ভয় পাইতেছি। যদিও বাসা আর আমার বাসায় যাইতে হলে মসজিদ থেকে একটা ঈদগাহ আছে, ঈদগাহ পাশে দিয়ে একটা রাস্তা, এক পাশে বাড়ি আর এক পাশে ঈদগাহ। আর আমার বাসায় যাওয়ার সময় একটা মোড় ঘুরতে হয়, মোড় ঘুরেই প্রথম বাসা হচ্ছে আনিস ভাইদের, দ্বিতীয় বাসা হচ্ছে আমার। আর আনিস ভাইদের বাসার ওখানে আছে একটা বেল গাছ, একটা লেবু গাছ, আর ওই যে ঈদগাহ বললাম। তো যাইতে যাইতে ওই যে আনিস ভাইদের বাসায় আসার আগে, মানে ঈদগাহ যেখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে আমি এত পরিমাণ হঠাৎ করে ভয় পেয়ে যাই, যেন মনে হচ্ছে যে আমার পা চলতেছে না। হঠাৎ করেই আমি কিছুই বুঝলাম না, মানে নামাজ পড়ে আসলাম, হঠাৎ করে আমি ভয় পাইতেছি, যেন আমার মনে হচ্ছে যে পিছন থেকে কেউ একটা আসতেছে। আমি আর হাঁটতে পারতেছি না, আমি এত পরিমাণে ভয় পাইছি যে আমি চিল্লাইতেও পারতেছি না। মানে আমি কি বলবো, মানে আসলে এটা আসলে বলার মতো না। তো এত পরিমাণে ভয় পাচ্ছি, তো হাঁটতেছি, আসার সময় ওই যে বেল গাছ বললাম, লেবু গাছ, ওই পর্যন্ত এসে যে মোড়টা ঘুরেছি, আনিস ভাইদের বাসা বললাম পরে আমার, ওই জায়গায় এসে আমি এত ভয় পাইতেছি যে না, এবার আমার পিছনে দেখতেই হবে কে আসছে। আর আমি এত বোকা ছিলাম, মানে কি বলবো, সেই সময় পিছনে ঘুরি আর কি, ঘুরে দেখি যে আমার আব্বু আসতেছে। আমি কিন্তু মানে এমন একটা ভয় পাইছি আমি, যে মানে কি না কি, আমি তো অন্যরকম কিছু ভেবে নিছি যে না, মানে কিছু একটা হইতেছে হয়তো আমার সাথে। তো বাট দেখি যে আমার আব্বু, আব্বুর সাথে পিছনে ছিল। তো আমি আব্বুর সাথে বললাম যে তুমি আমার সাথে নামাজ পড়ে চলে আসতেছো? তো বললো যে মানে একটা বলে উত্তর দিল। তো একসাথে চলে আসলাম, আমার বাবা ছিল আমার থেকে 1-2 হাত পিছনে। তো এসে আনিস ভাইদের বাসায় আমি ঢুকে গেলাম, দেখতেছি যে আনিস ভাই চলে এসছে। তো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই, নামাজ পড়তে গেলেন না আজকে? তো বললো যে আমি হচ্ছে যে বাজারে গেছিলাম আজকে, এজন্য নামাজ পড়তে যাইতে পারি নাই। তো আমি বললাম যে আচ্ছা। তো তখন আমি একটা জিনিস ভাবতেছিলাম যে অন্যদিন
আমি যদি নামাজ পড়তে আসার সময় কিংবা সন্ধ্যার পরে বিশেষ করে অন্য বাড়িতে যাই কিংবা একটু বাসা বাইরে থেকে আব্বু বলেই বাসায় এসো তাড়াতাড়ি পড়তে বসো, আজকে কিছু বললো না কেন? তো এই ভেবে আনিস ভাইদের বাসায় গেটটা খুলে এক দৌড়ে আমি আমার ঘরে ঢুকে পড়ি, মানে বাসায় চলে যায়। আমার বাসায় গিয়ে আম্মু কই যে আব্বু কই, কলেজে তো আব্বু এখনো আসে নাই। এই যে আমি খাটের উপর ধাপ করে একটা পড়ে গেছি যে আব্বু নাই, মানে আমি তো আব্বুর সাথে আসলাম, আব্বুর সাথে আমি কথা বললাম, একসাথে আমি বাসা পর্যন্ত আসলাম ঈদগাহ থেকে। কই না তো আব্বু তো এখন আসে নাই। আম্মু তো কিছু একটা বুঝতে পারে আমাদের লবণ পানি খেতে দিছে, মানে আমাদের ওইদিকে একটা প্রচলিত আছে একটু ভয় পাইলে লবণ পানি খাইতে দেয়, জানি না এটা সব জায়গায় আছে কিনা। তো লবণ পানি খাইতে দিয়ে আম্মু বলে তুই গোসল করে নেই। আমি ওয়াশরুমে দরজা খুলে গোসল করছি, মানে কি বলবো, আমি এত পরিমাণে আমি ভয় পাইছি, গোসল করে আমি রীতিমতো ঘামতেছি পুরো। আম্মু আমাদের ফ্যান চলতেছে উপরে, বাট পাখা দিয়ে আবার বাতাস করতেছে। তো বসে আছি, তো এরকম প্রায় 40 মিনিট পর আমার আব্বু আসে বাসায়। 40 মিনিট পর আব্বু আসার পর আমি বললাম তুমি কি বাসায় আসছিলে, আমাদেরকে আগায় দিয়ে গেছিলা নাকি? বললো যে না, আমি তো মসজিদ থেকে মাত্র বের হইলাম, এতক্ষণ ওই যে মসজিদের যিনি সভাপতি আছে আর কি ওনার সাথে কথা বলতেছিলাম, কথা বলে মাত্র মসজিদ থেকে বের হইলাম। মানে আমি আপনাকে আসলে এটা বলে বুঝাইতে পারবো না, ওই মুহূর্তে ফিলিংসটা আমার এত পরিমাণে আমি ভয় পাইছি, এত পরিমাণে আমি ভয় পাইছি, মানে আমার মুখ দিয়ে আর কোনো কথা বাইরে হইতেছে না। তাহলে আমি যে এতক্ষণ আসলাম প্রায় 1 মিনিট মতো, আমি কার সাথে আসলাম, মানে আমাদের বাসা পর্যন্ত নিয়ে আসলো কে? আমি তো আব্বুর সাথে আসলাম, কথা বললাম, একসাথে আসলাম। যেখানে আমি বলেছিলাম মসজিদ থেকে বের হয়ে হঠাৎ করে আমার ভয় পাইতেছিলাম, আমি পা চলতেছে না, সেখানে পিছনে ঘুরে যখন দেখি আমার আব্বু, তখন ভাবলাম মনে হয় আমি আব্বু আসতেছে, আমার অন্যরকম আমি একটা ভয় পাইছি। তাহলে আমি কার সাথে এতক্ষণ আসলাম? আব্বু আরে তুমি ভুল দেখছো এটা সেটা। আমি বললাম যে না, আমি কথা বললাম, তাহলে কথা উত্তর জ্ঞান দিল। তো ওই রুম থেকে আমার নানু ছিল সেদিন আমার বাসায়, আমার রুমে আসি। তো আম্মু আর কি আব্বুরে কিছু বলতে না করলো, মানে তারাও তো কিছু একটা হয়তো বুঝতে পারছে, বাট আমাদের কিছু বুঝতে দিল না। এখন আমি রাসেল ভাই কি বলবো, এক সময় আমি আর কি যখন ভূত এফএম ছিল আপনার, তখন একটা গল্প শুনেছিলাম, একজন এমন একটা গল্প বলছিল যে উনি রাস্তা দিয়ে আসার সময় খুব ভয় পাইছিল, খুব ভয় পাওয়ার পর রাত্রে এসে গোসল করে যখন উনি ঘুমাইছে উনি নাকি মারা যায় ওই রাতে। তো এই একটা ঘটনা শুনছিলাম, এখন ওই মুহূর্তে আমি গোসল করার পর ঘুমাই দেখে আমার ওই কথাটা মনে পড়ে গেছে, যা এই বুঝি আমি মারা যাব, কারণ ওই যে ভয় পাইলে নাকি মানুষ মারা যায়। তখন আমি মানে নিয়মিত ভূত এফএম শুনতাম আর কি। তো ওই রাতে আমি ঘুমাইতে পারি না, যত রকমের দোয়া দরুদ আছে মানে পড়ে খাটে চারিপাশ ফু দিয়ে আবার শুচ্ছি। নানু ছিল সেদিন আমার সাথে, মানে গল্পটা আর কি ছোট, বাট এটাই আমার মূলত ঘটনা ছিল। অনেকের হয়তো বা ভালো লাগবে না, আর আমি ওইভাবে গুছিয়েও বলতে পারলাম না, বাট গল্পটা একদম সত্য গল্প, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া গল্প। আর একটা ছোট গল্প বলি, গল্প না মূলত এগুলো আসলে ঘটনা। সেটা হচ্ছে যে আমি কোরআন শরীফ পড়তাম, আমি বলেছি আপনাকে যে আমি আগে মসজিদ ছাড়া কিছু বুঝতাম না, যদি এখনো মানে ওই সময়টা আর কি হয়ে ওঠে না, বাট নামাজ কালাম পড়ি আল্লাহ রহমতে ইনশাল্লাহ। তো সকালে আমার আরেকটা ভাই আছে, ওনার নাম হচ্ছে যে সোহান। তো আমি আর ও হচ্ছে যে ফজরের নামাজ পড়ার পর মসজিদে কোরআন শরীফ পড়তাম সকাল পর্যন্ত, এই 6টা পর্যন্ত পড়ে তারপর বাসায় চলে এসে পড়তে যাইতাম। তো কোরআন শরীফ পড়তেছি মসজিদের বারান্দায়, দেখবেন যে মসজিদের তো 2টা অংশ থাকে, একটা ভিতরে পাট একটা বাহিরে। তো বাহিরে 2জন দরজার 2 পাশে নামাজ পড়তেছি, মানে মাঝখান থেকে তো মসজিদে ঢুকতে হয়। তো আমি লেফট সাইডে আছি, ও হলো রাইট সাইডে আছে। তো নামাজ পড়তে পড়তে মানে কোরআন শরীফ পড়তে পড়তে হঠাৎ করে কেন জানি মানে রুকু শেষ হয় নাই, বাট পড়তে পড়তে কেন জানি আমার চোখ বাইরের দিকে চলে যায়, আর বাইরের দিকে চলে যায় ওখানে যায়, তখন দেখি যে আমার সামনে থেকে কি একটা চলে গেল, মানে আমি কি বলবো আর কি। দেন আবার কোরআন শরীফ পড়তেছি, হঠাৎ করে দেখি ডান দিকে চোখ চলে যায়, জানালার দিকে কে একজন চলে যাচ্ছে। মানে আমি এটা স্পষ্ট ফিল করতে পারতাম ওই ঘটনার পর, ওই যেদিন বললাম যে আমি ভয় পাইছি, এটা তার পরের ঘটনা। এরকম প্রায় 2 দিন 3 দিন 4 দিন হয়, তারপর থেকে আমার আর কি সকালে অত সকালে আমার কোরআন শরীফ পড়া আসলে খুব ভয় করতো। পরে ওটা চেঞ্জ করে আমার পরে দুপুরে নামাজের পর পড়তাম আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শোনাবেন, আর এরকম আরো কয়েকটা ঘটনা আছে, আমি অন্য আরেকদিন শোনাবো। আজকে এতটুকুই, বাট জানি না ঘটনাটা কেমন হয়েছে, অন্যদের মতো এত ভয়ঙ্কর কিংবা অন্য কোনো রকম কিছু না, বাট আমার ক্ষেত্রে এটা আমার অনেক ভয়ের একটা ঘটনা। প্লাস মানে কি বলবো, ওই ঘটনাগুলো মনে পড়লে এখন যেমন ভয় পাই, তেমন কিছু কিছু জিনিস ভেবে খুব হাসিও পাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।